সরকারি দপ্তরে চাকরির প্রলোভন, জ্যোতি কোচিংয়ে মিলল বিভিন্ন পরীক্ষার এডমিট। প্রশিক্ষকরা কর্মরত মন্ত্রণালয় ও আদালতে সুষ্ঠু তদন্ত চাইলেন মুখ্যমন্ত্রী। টাকার বিনিময়ে ঢাকা উত্তরের ওয়ার্ড ও থানা আওয়ামী লীগ পদ বিক্রির অভিযোগ, আছে বিএনপি জামাত পরিবারের সদস্যরাও। ডিজিটাল দেশে সচিবালয়ে হাজিরা খাতায় উপস্থিতি, কর্মঘণ্টা ফাঁকি দিচ্ছে কর্মকর্তা কর্মচারী, বাড়ছে দুর্নীতি বলছে টিআইবি। কোটা সংস্কারের দাবিতে শাহবাগ মোড় আটকে সমাবেশ, সড়ক ও রেলপথ অবরোধ। বাংলা ব্লকেটের পর আসছে নতুন কর্মসূচি। এবং সিরাজগঞ্জের যমুনার পানিতে তলিয়ে চর ও নির্মাঞ্চল, গো খাদ্যের চরম সংকট, গবাদি পশু নিয়ে বিপাকে দুর্গতরা। দেখছিলেন সংবাদ শিরোনামের সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। সরকারি দপ্তরে চাকরির প্রলোভন, ষাটলিপি ও মুদ্রাক্ষরিক হিসেবে চাকরি দিতে শিক্ষার্থী টানছে জ্যোতি কমার্শিয়াল সেন্টার। দেশ টিভির অনুসন্ধানে বেরিয়ে আসে প্রশিক্ষকদের সবাই বিভিন্ন মন্ত্রণালয় এবং উচ্চ আদালতে কর্মরত। চাকরির সঙ্গে এই কমার্শিয়াল সেন্টারটির যোগসূত্র খুঁজতে তদন্ত চান শিক্ষাবিদরা। মাহমুদ হাসানের 2 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন উজ্জ্বল হোসেন। সরকারের বিভিন্ন দপ্তরে ষাটলিপি ও মুদ্রাক্ষরিক হিসেবে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভনে শিক্ষার্থীদের টানছে কোচিং কেন্দ্র জ্যোতি কমার্শিয়াল সেন্টার। কারা এই কেন্দ্রের প্রশিক্ষক, তাদের খোঁজে এবার দেশ টিভি। অনুসন্ধানে খোঁজ মেলে যারা এখানে ক্লাস নেন বেশিরভাগই বিভিন্ন মন্ত্রণালয় এবং উচ্চ আদালতে কর্মরত। সরকারি চাকরি করে সবাই, যারা মানে এখানে ক্লাস নেয় এবং প্রশ্ন করে তারা সবাই সরকারি চাকরি করে। তারা কি প্রথম শ্রেণীর কর্মকর্তা? না না না, তাহলে ওই সবাই ক্লাস 3 এমপ্লয়। শিক্ষকদের লিস্ট চাইলে প্রথমে গড়িমসি করলেও পরে কৌশলে একে একে 7 জনের নাম বলেন জ্যোতির সমন্বয়ক মোহাম্মদ হুমায়ুন কবির। পুলিশ হেডকোয়ার্টার, মিস্টার হেরাল, অ্যাসিস্ট্যান্ট বেঞ্চ অফিসার, মিস্টার হাইকোর্ট, তাশরিফুল, স্টোটাইপিস্ট, মনিরুজ্জামান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আলমাস হোসেন বোধের সম্ভবত পাঠাচ্ছে হাইকোর্ট। রিয়াজুল ইসলাম কাজ করেন পুলিশ সদর দপ্তরের মুদ্রাক্ষরিক হিসেবে। এছাড়া মোহাম্মদ হেলাল উদ্দিন, কাউসার হোসেন এবং জুয়েল রানা 3 জনই হাইকোর্টের বেঞ্চ সহকারী পদে কর্মরত। তাশরিফুল ইসলাম কৃষিতে, আর মনিরুজ্জামান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুদ্রাক্ষরিক, আর আলমাস হোসেন হাইকোর্টের পিও পদে কর্মরত। আর ঢাবির অর্থনীতি বিভাগের শিক্ষক সোয়াইব আহমেদের নাম সহ পোস্টারও দেখা গেল সেন্টারের দেয়ালে। জানা গেল তিনি এখানে শিক্ষকতা করছেন খুব কম সময় ধরে। অভিযোগ রয়েছে এই কেন্দ্র থেকে কোচিংয়ের পর চাকরিপ্রাপ্তদের বেশিরভাগই বিভিন্ন আদালত ও মন্ত্রণালয়ে কর্মরত। দেশ টিভির অনুসন্ধানে যার প্রমাণও মিলেছে। জ্যোতি কমার্শিয়াল সেন্টারের এক ঝুড়িতেই মিলল ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় সহ বিভিন্ন দপ্তরে কর্মচারী পদে চাকরি পেতে ইচ্ছুকদের প্রবেশপত্র। প্রশ্ন থেকে যায়, চাকরি পাইয়ে দিতে কি যোগসূত্র এই কোচিংয়ের সঙ্গে? তার তদন্ত চান শিক্ষাবিদরা। সরকারি চাকরিতে যেন মেধার ভিত্তিতে ব্যবহার করা হয়। মেধা কিভাবে মূল্যায়িত হবে? যদি সেখানে প্রশ্নপত্র ফাঁস করে প্রশ্নপত্র পেয়ে কেউ কেউ পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে যায়, এটি অতি দ্রুত তদন্ত করে দেখা দরকার। স্বভাবতই প্রশ্ন থেকে যায়, তাহলে কি পিএসসির গ্রেপ্তার হওয়া উপপরিচালক আবু জাফরের স্ত্রী জ্যোতির এই প্রতিষ্ঠান থেকেই চলে 3য় ও 4র্থ শ্রেণী সহ অন্যান্য সরকারি চাকরির প্রশ্ন ফাঁসের মতো ঘৃণ্য কাজটি? মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। দেশ ডিজিটাল হলেও এখনো সচিবালয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি নেওয়া হয় হাজিরার খাতায়। নেই ফিঙ্গার পাঞ্চের ডিজিটাল সিস্টেম কিংবা আই পাঞ্চের ব্যবস্থা। এতে ইচ্ছে মতো চলে কর্মকর্তা কর্মচারীদের অফিসে আসা যাওয়া। এতে কর্মঘণ্টা ফাঁকি দিয়ে একদিকে যেমন অনিয়ম চলছে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে অফিসের কার্যক্রম। এতে দুর্নীতি বাড়ছে বলে জানান টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। নূপুর মাহমুদের রিপোর্টে বিস্তারিত। উন্নয়নের অদম্য অগ্রগতিতে এগিয়ে চলছে বাংলাদেশ, তবে এখনো সরকারি কর্মচারীদের হাজিরায় লাগেনি ডিজিটালের ছোঁয়া। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে কর্মদিবসে অফিস করেন বিভিন্ন মন্ত্রণালয়ের শত শত কর্মকর্তা কর্মচারী, তবে এখনো অ্যানালগ পদ্ধতির হাজিরা খাতাই চলে তাদের হাজিরা। এতে করে সহজে কাজে ফাঁকি দিতে পারেন কর্মচারীরা।
অনেক মন্ত্রণালয়ে মন্ত্রী চলে যাবার সঙ্গে সঙ্গেই বেরিয়ে যান অনেক কর্মচারী। হাজিরা খাতায় নিয়মিত সই করেন না অনেকে, কেউ কেউ আবার একদিনেই পুরো মাসের সই সারেন। অবশ্য এসব অভিযোগ নিয়ে রহস্যজনক নীরবতা প্রশাসনে। লেখাও আছে, আমরা অফিসে লেখাও হাজিরা দেই, ওটা দেই সকালে সই করে যায়, বিকালে তো আমরা বের হয়ে আসার সময় আবার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বেরিয়ে অনেকেই দেয়, অনেকেই দেয় না, তারা দেরিতে দেয়। সচিবালয়ে একটি ভবনে ডিজিটাল আঙ্গুলের ছাপ নেওয়ার মেশিন থাকলেও সেগুলো প্রায় সবই নষ্ট। তবে এই নিয়ে কথা বলতে রাজি হয়নি জনপ্রশাসন মন্ত্রী। হাজিরা খাতায় সই করলেও ফাঁকি দেওয়ার সুযোগ কম বলে মনে করেন প্রশাসনের এই কর্তা। উচ্চমান সহকারী আছে, প্রধান সহকারী আছে, সহকারী পরিচালক আছে, উপপরিচালক আছে। কারো না কারো চোখে পড়বে যে সে চলে গেল, তার প্রয়োজন আছে না, সে কি কাজ ছাড়া থাকে? আমি অ্যাসাইনমেন্ট দিই তাদেরকে দিই না, বিভিন্ন কাজ দিই, সে যদি আমি না পাই তখন তো তাকে ধরতে পারি, আমরা ব্যবস্থা নিতে পারি। সাবেক পরিকল্পনা মন্ত্রী মনে করেন সচেতনতা বাড়লে কমবে কাজের ফাঁকির প্রবণতা। যারা এমপ্লয়ি তারাও আঙ্গুল দেবে না এটাতে, এবং যারা লাগিয়েছে ওরাও 2 নম্বরের জিনিস দিয়েছে, 1 নম্বর জিনিস দেবে না। সে চায় লাভ। আমি জানতাম একটু অবধারিতভাবে এটা কাজ করছে না। আমার সংসদে এখানে যাচ্ছে আমি একটু পরে, ওখানে ওইরকম 2-1 যন্ত্রপাতি আছে, আগে সই করতাম, ওখানে সইটা রাখতে পারছে, কারণ ওটা কাজ করে না। ওই ভিতরে গিয়ে হলে ঢোকার সময় আজকে এই সেশনের একদিনও কাজ করে না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে, সরকারি অফিসে ডিজিটাল হাজিরা থাকলেও সরকারি দপ্তর পিছিয়ে থাকার অন্যতম কারণ সদিচ্ছার অভাব। ক্ষমতার ব্যবহার, এগুলো চিহ্নিত হওয়ার সুযোগ সৃষ্টি হয় যদি এটাকে কার্যকর করা হয়। এই সুযোগটা সৃষ্টি হোক, সেটা কর্মচারীরা চান না, সরকারি কর্মচারীরা চান না, সোজা কথা। সেই কারণে এটা লঙ্ঘিত হচ্ছে, যতই বলা হোক না কেন এটা তারা মানতে রাজি না, এবং এটা না মানে প্রতিপালন না করেও তারা পার পেয়ে যান। কেবল সচিবালয়ই নয়, অফিসে ফাঁকিবাজি কমাতে সরকারি সব প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা চালু এখন সময়ের দাবি বলে মনে করেন টিআইবি। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। টাকার বিনিময়ে পদ বিক্রি এখন অনেকটাই ওপেন সিক্রেট মহানগর উত্তর আওয়ামী লীগে। প্রস্তাবিত ওয়ার্ড ও থানা কমিটি নিয়ে নেতাকর্মী সরাসরি দোষ চাপালেন মহানগর সভাপতির উপর। টাকার বিনিময়ে পদ বিক্রির অভিযোগ করেন তারা। কিছু ত্রুটি স্বীকার করে উত্তরের সভাপতি বজলুর রহমান জানান, এখনো সংযোজন বিয়োজনের সুযোগ আছে। তৌফিক মাহমুদ মুন্না রিপোর্ট। 2019 সালের 30 নভেম্বর সম্মেলনে দায়িত্ব পাওয়া ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এখন পর্যন্ত থানা ওয়ার্ড কমিটি করতে পারেনি। 3 বছর মেয়াদী মহানগর কমিটির মেয়াদ শেষ হয়েছে 2022 সালে। মেয়াদোত্তীর্ণ কমিটি ঈদের আগে থানা ওয়ার্ড কমিটি জমা দিয়েছে, তবে এখনো মেলেনি অনুমোদনের। তবে প্রস্তাবিত ওয়ার্ড থানা কমিটি নিয়ে বিতর্কের শেষ নেই। বিএনপি জামাত পরিবারের সদস্য মোহাম্মদ হোসেন খোকনকে আনা হয়েছে ওয়ার্ড নেতৃত্বে, আর খোদ বিএনপির থানা কমিটির সাবেক সভাপতি করা হয়েছে ভাটারা থানা আওয়ামী লীগ সভাপতি হিসাবে। বিতর্কিত কাউন্সিলরও আছেন নিজ নিজ ওয়ার্ডের সভাপতি পদে। কমিটিতে থাকা অনেকেই বিএনপি জামাত পরিবারের সদস্য। 21 আগস্ট গ্রেনেড হামলার আসামির আত্মীয়, যিনি জমি দখল সহ মামলার আসামি, তাকে দেওয়া হচ্ছে 49 নম্বর ওয়ার্ডের শীর্ষ পদ। বিএনপি রাজনীতি করেও পদ পেতে যাচ্ছে 48 নম্বর ওয়ার্ড কমিটিতে। খোদ মহানগর সভাপতি ভাতিজাও পাচ্ছেন শীর্ষ পদ। ডিএমপি তালিকাভুক্ত কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষক নাজিব আমজাদকে আদালত থানার সাধারণ সম্পাদক পদে প্রস্তাব করা হয়েছে। নজিরবিহীন কমিটি বাণিজ্য নিয়ে ক্ষুব্ধ তৃণমূলের নেতারা। সরাসরি হস্তক্ষেপ চাইলেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বজলুর মতন মানুষ 21-এ গ্রেনেড হামলার আহত, এই লোক টাকার পিছনে ঘুরবে। রানা, আজিজুল হক রানা এবং সাত্তার, গ্রিল মিস্ত্রি সাত্তার, শ্যামলী আইডিয়ালের মালিক, এই যে দুইটা মানুষের কাছে আমাদের সভাপতি শেখ বজলুর রহমান জিম্মি হয়ে গেল। টাকা কিভাবে খাইতে হয়, টাকা কিভাবে নিতে হয়, এই বিষয়গুলা তারা মুখস্থ করে ফেলল। বজলু ভাই কমিটি বাণিজ্য করতে আছে, এটা আগের থেকে আমরাও জানি, সবাই জানে, দেশের প্রতি সবাই জানে, শেখ হাসিনাও জানে, নেত্রী জানে, কমিটি বাণিজ্য হইতে আছে। এখন আমরা কি করবো? এখন তো দেখতেছি আওয়ামী লীগ করাই আমাদের জন্য কষ্টকর। খিলখা থানা, উত্তরা, পূর্ব, পশ্চিম সব থানাতেই আমরা
দেখতে পাচ্ছি যে আসলে কমিটি বাণিজ্য হচ্ছে। নগরের সিনিয়র নেতৃবৃন্দ আছে, ওনারা যদি টাকা খেয়ে ভাটারা থানা ইসরাফিল সাহেবকে সভাপতি করে ফেলে তাহলে তো আমরা এটা মেনে নেব না। কমিটি গঠনে কিছুটা দোষ ত্রুটি স্বীকার করলেন মহানগর সভাপতি, জানান কেন্দ্র চাইলে এতে পরিবর্তন পরিমার্জন করতে পারে। হয়তো আমরা করতে যে ভুল ত্রুটি যে আমাদের হয় না তা না, আমরা আমাদের পার্টি সেক্রেটারিকেও বলছি, সেক্রেটারি ওপেন মিটিংয়েই বলছেন যে এই কমিটি ঘোষণা হওয়ার পরে আপনারা চিৎকার চেঁচামেচি করার দরকার নাই, আপনারা লিখিতভাবে যার যার মনের কথা আছে বা কোনো এভিডেন্স সহ আপনারা আমার কাছে জমা দেবেন, আমার দপ্তরে জমা দেবেন। আমরাও বলছি যে তারা সংযোজন বিয়োজন করার ক্ষমতা রাখেন। নবীন প্রবীণ ত্যাগীদের নিয়ে অর্ড থানা কমিটি করার দাবিও করেন উত্তরের সভাপতি। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। বাংলা ব্লকেডের পর আসছে নতুন কর্মসূচি। আজ সব ক্যাম্পাসে চলছে অফলাইন ও অনলাইন প্রতিনিধি বৈঠক। এরপর সন্ধ্যা ৬টায় পরবর্তী কর্মসূচির ঘোষণা দিবে কোটা সংস্কার আন্দোলনকারীরা। এর আগে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করে শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী অবস্থানের পর রাজু ভাস্কর্যের সামনে এসে মিছিল শেষ হয়। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। আমার ভাইয়ের রক্ত পুলিশ দিয়ে আন্দোলন। বৃহস্পতিবার সারা দেশের বিভিন্ন স্থানে ব্লকেট কর্মসূচিতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে আহত হয় অন্তত ৩০ জন শিক্ষার্থী। এর প্রতিবাদে কোটা বৈষম্য নিরসনে এক দফা দাবি সহ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণের পর শাহবাগ অবরোধ করেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের উপর হামলাকে নেক্কারজনক ঘটনা বলে জানান শিক্ষার্থীরা। ১ ঘণ্টা ব্যাপী শাহবাগে অবস্থানের পর রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয় মিছিল। এবং আশা করি সরকার খুব দ্রুত আমাদের দাবিতে সাড়া দিয়ে আমাদের সাথে কথা বলবে। তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান, আমরা সকলকে একসাথে নিয়ে মাঠে নাম। আমাদের ভাইদের উপর বোনদের উপর পুলিশের যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে আজকে শাহবাগে সমবেত হয়েছি। তাদের জবাব দিতে হবে, এই হামলার কারণ বলতে হবে এবং এই হামলার দায় প্রশাসককে নিতে হবে। এবার বাংলা ব্লকেটের মতো অভিনব কর্মসূচি আনার পরিকল্পনা চলছে বলে জানান সমন্বয়কারীরা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কারীদের সঙ্গে আমরাও সমন্বয় করব এবং তারপর আমরা নতুন একটি অভিনব কায়দায় কিভাবে আমরা আমাদের কর্মসূচিকে এগিয়ে নেব সেজন্য আমরা সকলের সাথে সমন্বয় করব। শনিবার সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে কোটা সংস্কার আন্দোলনকারীরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। শুক্রবারও সারা দেশের বিভিন্ন সড়ক ও রেলপথ অবরোধ করে কোটা সংস্কার আন্দোলনকারীরা। সড়কে মহাসড়কে বিক্ষোভ মিছিলে ঢল নামে শিক্ষার্থীদের। রাজশাহীতে রেল লাইন অবরোধ করে কোটা বিরোধীরা। সহকর্মীদের তথ্য ছবিতে শুভশ্রী রায়ের ডেস্ক রিপোর্ট। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবারও সড়ক মহাসড়কে জড় হতে থাকেন শিক্ষার্থীরা। স্লোগানে দাবি কোটা বাতিলের। এদিন বিকেলে কোটা সংস্কার ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজারের রেল লাইন অবরোধ করে শিক্ষার্থীরা। বিকেলে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্টেশন বাজারের দিকে অগ্রসর হন তারা। এ সময় শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। এতে বন্ধ থাকে রাজশাহীর সাথে সারা দেশের রেল যোগাযোগ। চট্টগ্রাম নগরী ২ নং গেট সড়ক এলাকায় ঢল নামে কোটা আন্দোলনকারীদের। বিক্ষোভ মিছিলটি নগরীর ১৬ শহর রেল স্টেশন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন স্লোগান দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা ও কোটা সংস্কারের দাবি তুলে ধরেন তারা। এ সময় সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। একই দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে আন্দোলনকারীরা। বিকেলে আনন্দমোহন কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নতুন বাজার হয়ে গাঙ্গিনারপাড় মোড়ে সমাবেশ করে চাকরি প্রার্থীরা। এ সময় কোটা পদ্ধতি সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল 4টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে সড়কের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা। আমরা প্রশ্ন ফাঁস দ্বারা অবহেলিত হচ্ছি, আমরা জায়গায় জায়গায় যেখানে চাকরি বাজার হচ্ছে, হয় আমরা কোটা দ্বারা অবহেলিত, না হয় সেখানে প্রশ্ন ফাঁস দ্বারা আমরা বঞ্চিত। সারা দেশে ছাত্ররা তাদের সঠিক নৈতিকতার ভিত্তিতে, চরিত্রের ভিত্তিতে আন্দোলন চালিয়ে যাবে। ততদিন পর্যন্ত কোটার স্থায়ী সমাধান না হবে আমরা রাজপথ ছাড়বো না। সে সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। টানা বর্ষণে এখনো তলিয়ে আছে গাজীপুরের বিভিন্ন এলাকা। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, পথ ঘাটের অবস্থা কেমন দেখছেন? পানি নেমেছে কিনা, সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন। আপনারা জানেন যে গাজীপুরের কিন্তু টানা বৃষ্টিতে কিন্তু এক পশলা বৃষ্টিতে কিন্তু গাজীপুরের যে নিম্ন অঞ্চল বা আঞ্চলিক সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু তলিয়ে গেছিল, কিন্তু এখন বৃষ্টি কিছুটা স্বাভাবিক হওয়ায় কিন্তু আপনার এই আকাশ স্বাভাবিক থাকার ফলে কিন্তু রাস্তাঘাটের অবস্থা কিছুটা মানুষ চলাচল করতে পারতেছে। আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু আপনার সবসময় একটু বৃষ্টি হলেই কিন্তু এখানে আপনার হাঁটু পানি জমে থাকে এবং সাধারণ মানুষ যে রয়েছে এবং যানবাহন চলাচলে কিন্তু বিঘ্ন ঘটে। তো এভাবেই কিন্তু যে গাজীপুরের যে সড়কগুলো রয়েছে এবং আঞ্চলিক সড়কগুলোতে কিন্তু একই অবস্থা, অর্থাৎ এখানে কিন্তু মূল সমস্যা যে ড্রেন যেটা করেছে সেই ড্রেনে ওয়াটার লেভেল ঠিক মতো না করেই কিন্তু রাস্তা নির্মাণ করা হয়েছে। ফলে কিন্তু একটু বৃষ্টি হলেই গাজীপুরের এই সমস্ত আঞ্চলিক যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো কিন্তু তলিয়ে থাকে পানির তলে। তো আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি সরকার বাড়ি মোড়, এখানে কিন্তু সবসময় অর্থাৎ একটু বৃষ্টি হলেই কিন্তু এই সড়কগুলো দিয়ে আর যানবাহন এবং মানুষের চলাচল আর করতে পারে না, এখানে কিন্তু দুর্ভোগের একটি জায়গায় পরিণত হয়। তো সারা বছরই কিন্তু এখানে পানি যে একটি ধারা সেটা কিন্তু এখানে একটু বৃষ্টি হলেই কিন্তু পানি জমে থাকে। এবং এই ব্যাপারে যদি আমি দু একজনের সাথে কথা বলতে চাই যে এই জায়গায় কি অবস্থা থাকে বৃষ্টি হলে? আমাদের এই জায়গায় দুঃখ দেওয়ার মতন কোনো লোক নাই, দেখেনি যে ড্রেনিতে মানুষে ড্রেন পরিষ্কার হচ্ছে কিছুদিন আগে, করলে কি হইব, ড্রেনে অপরিমাণ ময়লা জায়গায় জায়গায় মনে করেন বাড়ি ঘর করতেছে, মাটি ফালাইতেছে, এগুলা সব ড্রেনে যায় পড়তেছে। এই কারণে বৃষ্টির কারণে এই রাস্তা 12 মাস কতটুকু পানি থাকে? কমসে কম 1 আড়ু পানি থাকে জায়গায়। গতকালকে বৃষ্টি হয়েছে, ড্রেন ভরা পানি ছিল। আমরা আসা যাওয়া সাধারণ মানুষ পোলা পানি স্কুলে তাইতে খুব সমস্যা হইতেছে আমাদের এই জায়গাটা। আপনি একজন সাধারণ মানুষ, উনি কিন্তু কষ্টের কথা বললেন। উনি বললেন যে এখানে একটু বৃষ্টি হলেই হাঁটু পানি হয়ে যায় এবং মানুষের চলাচল, স্কুল এবং কলেজের যে শিক্ষার্থী রয়েছে তাদের কিন্তু চলাচল খুব কষ্ট করে চলতে হয়। তো এইভাবেই কিন্তু গাজীপুরের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে আঞ্চলিক সড়কগুলো রয়েছে অর্থাৎ নিম্ন অঞ্চল সহ সব সড়কে কিন্তু পানি উঠে যায় এবং পানি উঠার ফলে কিন্তু সাধারণ মানুষ যেটা রয়েছে তাদের কিন্তু চলাচলে কিন্তু বিঘ্ন ঘটে। তো এইভাবেই কিন্তু সবগুলো জায়গায় আমরা স্থানীয় কাউন্সিলরের সাথে যোগাযোগ করেছিলাম, উনি যেটা জানিয়েছে তাদের বরাদ্দ না থাকার ফলে এই সমস্ত জায়গাগুলোতে তারা কোনো কাজ করতে পারছেন না এবং তাদেরকে একটু কষ্ট করতে হবে এবং শুকনো সিজনে এই সড়কগুলো মেরামত করা হবে এমনটাই কিন্তু আশ্বাস দিয়েছেন স্থানীয় কাউন্সিলর। তো আমার কাছে এই ছিল গাজীপুর চৌরাস্তা থেকে সর্বশেষ। নজরুল, আপনাকে ধন্যবাদ। গাজীপুর থেকে বৃষ্টি পরবর্তী পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী নজরুল ইসলাম। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে আবারও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সুনামগঞ্জ, জামালপুর ও সিরাজগঞ্জে। তবে মৌলভীবাজার, কুড়িগ্রাম, পঞ্চগড় ও লালমনিরহাটে বন্যার পানি কমতে শুরু করেছে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। 24 ঘন্টায় সুরমা নদীর পানি 41 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জের 16 ঘর পয়েন্টে বিপদসীমার 26 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে সুনামগঞ্জ তাহিরপুর সড়ক, বন্ধ যান চলাচল। সরকারের কাছে আবেদন, আমরা এই পানি যাতে না আইয়ে এক মাসের ভিতরে, আষাঢ় মাসের ভিতরে 3 বার পানি গেছে। বৃষ্টি এমন ভাবে বৃষ্টি নামে যে বৃষ্টির কারণে ঘর থেকেও বারণ জানা। জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি 4 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 55 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 35 ইউনিয়নে দেখা দিয়েছে শুকনো খাবার, সুপেয় পানির তীব্র সংকট। সিরাজগঞ্জে যমুনার পানিও বেড়েছে, জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হলেও কমছে না ভোগান্তি। টানা 24 দিনের বন্যায় নষ্ট হয়েছে ৬,৭৩৪ হেক্টর জমির ফসল, ডুবে গেছে পুকুর ও মাছের ঘের। ব্রুড মাছ ছিল এবং ফোনা মাছ ছিল। ফোনা প্রায় 3 থেকে 4 লক্ষ ফোনা আসিল, ফোনাগুলো সব চলে গেছে। এই ফোনার আনুমানিক মূল্য হবে প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকা। আমরা পাওয়ার অবস্থা খুব করুণ অবস্থা হয়ে গেছে, এই পানিতে যাতায়াত করা, পানি খুব নোংরা। আমরা ঘরে দ্বারে পানি 2বার এসেছে, আমরা বন্যা বেশিয়ে দিতেছি, আমরা থাকার কোনো জায়গা নাই। পঞ্চগড়ে অনেক স্থানে এখনো জলাবদ্ধতা, প্রায় 5 শতাধিক পরিবার পানিবন্দী রয়েছে। এখন আমাদের খুব ক্ষয়ক্ষতি হচ্ছে, এটা আশু সুষ্ঠু ব্যবস্থা করার জন্য আমি স্বনির্ভরভাবে উদ্বোধন কর্তৃপক্ষকে আবেদন জানাচ্ছি। মোটামুটি আর কি 8-10 বিঘা এই আমাদের ক্ষতিগ্রস্ত এই অবস্থা আছে। আমরা বন্যার পানি নেমে গেলেও নদী ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে লালমনিরহাটের তিস্তার পাড়ের বাসিন্দারা। দুশ্চিন্তায় পড়েছেন নদী পাড়ের কৃষকেরাও। কুড়িগ্রামে বন্যা কবলিত 4 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। নষ্ট হয়েছে 7,350 হেক্টর জমির বিভিন্ন ফসলের ক্ষেত। এমন অবস্থা হচ্ছে কলার গাছও পাওয়া যায় না, কিন্তু যে কলার গাছ কিনে আনবো তাও পাইনি। বন্যায় বাড়ি ঘর, পাকের ঘর পর্যন্ত আমার ডুবে গেছে। এখন ভাত পাক করে খেতে পারতেছি না। রাস্তাঘাট তলে গেছে, বাড়ি ঘর তলে গেছে, আমি কেমন করে বেড়ে কেমন করে আমি জীবন বাঁচাই। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। বরগুনা জেলা কারাগারে যেন মরণ ফাঁদ, 50 বছরের পুরনো ভবনের ঝুঁকিতে বন্দীরা, নতুন কারাগার নির্মাণের আশ্বাস। টানা 2 সপ্তাহের বন্যায় সিরাজগঞ্জের যমুনার পানিতে তলিয়ে গেছে চরাঞ্চল এবং নিম্নাঞ্চল। বিস্তীর্ণ ফসলের সাথে তলিয়ে গেছে ঘাসও। এসব এলাকায় মানুষের খাবারের পাশাপাশি দেখা দিয়েছে চরম গোখাদ্যের সংকট। এতে গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে দুর্গতরা। সিরাজগঞ্জ প্রতিনিধি সাইম উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন সালমা জাহান। যমুনার চরাঞ্চল, দুচোখ যেদিকে যায় শুধু পানি আর পানি। এবারের বন্যায় পানিতে তলিয়েছে জেলার 5 উপজেলার চরাঞ্চলের 34টি ইউনিয়ন। বাড়িঘর তলিয়ে যাওয়ায় অনেকেই আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। অনেকে চরম দুর্ভোগ উপেক্ষা করে নিজেদের বসত বাড়িতে অবস্থান করছেন। অনাহারে অর্ধাহারে দিন কাটছে তাদের। শুধু মানুষই নয়, বন্যার কবলে পড়েছে গবাদি পশুও। পানিতে কাঁচা ঘাস তলিয়ে থাকায় তাদের খাবারে পড়েছে সংকট। এতে হাঁস, মুরগি, গরু, ছাগলের খাবার জোগাড় করতে দুর্গতদের পড়তে হচ্ছে চরম বিপাকে। গরু বাছুরের খাদ্য নাই, মানুষের অভাব, বাল বাচ্চা নিয়ে খুবই কষ্ট করতেছি। আঙ্গর তো খুব অবস্থা খারাপ। আমরা এক তো খাই, এক তো খাই না। আঙ্গ তো কেউ দেখ পারাইছে না, কেউ খোঁজ খবরও নেই বেড়াইছে না। দিন ধরে পানি উঠছে, বাড়ির থাকা জানে যে একটা ঘর আছিল তাও ভেঙে গেছে। গেলি পরে আমি যে এক বাড়িতে এসে শুকনা জায়গা আছে ওইখানে উঠছে। পরিস্থিতি বিবেচনায় ত্রাণের সঙ্গে গোখাদ্য বিতরণের নির্দেশনা দেওয়ার কথা জানান স্থানীয় সংসদ সদস্য। শুকনো খাবার যেমন মানুষের জন্য আসছে, সেরকম পশু যারা আছে তাদের জন্য এই ধরনের ব্যবস্থা আগামী দিনে আমাদের করার প্রয়াস রয়েছে। আমরা অবশ্যই সেগুলো মাথায় নিয়ে কাজ করব। সেই সঙ্গে প্রাণী সম্পদ বিভাগ দুর্গত এলাকায় গবাদি পশুর চিকিৎসার জন্য গঠন করেছে 5টি মেডিকেল টিম। গবাদি পশুর এই সময় বন্যার কারণে সাধারণত কিছু কিছু রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়। এই প্রাদুর্ভাব যেন না বাড়ে সেই কারণে আমরা এর আগেও টিকা দিয়েছি এবং আমরা অলরেডি আমি টিকা নিয়ে আসছি আমার কেন্দ্র থেকে, এবং আগামীকাল এই টিকাগুলো আমাদের এই বন্যার প্রবণ এলাকাতে চলে যাবে। জেলার 34টি ইউনিয়নে প্রায় 2 লাখ গবাদি পশু বন্যার কবলে। নিউজ ডেস্ক, দেশ টিভি। 1969 সালে প্রতিষ্ঠিত বরগুনা জেলা কারাগার আজ মরণ ফাঁদে পরিণত হয়েছে। 50 বছরেরও পুরনো ভবনটিতে ঝুঁকি নিয়ে বাস করছেন বন্দীরা। কারাগারের নিরাপত্তার দেয়াল নিচু থাকায় অরক্ষিত পাকিস্তান আমলে নির্মিত এ কারাগারটি। বিষয়টি স্বীকার করে নতুন কারাগার নির্মাণের প্রচেষ্টা চলছে বলে জানান জেলা প্রশাসক। বরগুনা থেকে রিয়াজ আহমেদ মুসার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বরগুনা কারাগারের বেশ কিছু ভবনে দেখা দিয়েছে ফাটল। এর মধ্যে কারাগারের হসপিটাল এবং বিষখালী ও পায়রা নামের ভবনটি বেশ ঝুঁকিপূর্ণ। অন্যদিকে বেহাল কিশোর ওয়ার্ডও। সামান্য বৃষ্টি হলে পানিতে ভেসে যায় মেঝে। আর এসব ভবনেই রাখা হচ্ছে বন্দীদের। আমরা সাক্ষাৎ করতে যাওয়ার পরে দেখলাম যে উপর থেকে পানি পড়ে এবং ভীমে ফাটল,
যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দোষে পড়লে শতাধিক মানুষের প্রাণহানি ঘটতে পারে। সবাই আসলে মানুষ হাঁটলো এটা কাঁপে। বৃষ্টি আসলে আসলে পানি পড়ে তলিয়ে যায়। আসলে ওখানে বর্তমান যে অবস্থা, থাকার অবস্থা নাই। এর পাশাপাশি হাসপাতাল আছে, হাসপাতালটি খুবই ঝুঁকিপূর্ণ, যে কোনো মুহূর্তে হাসপাতালটি ধসে পড়তে পারে। ঝুঁকিপূর্ণ এসব ভবনে আতঙ্কে থাকছেন বন্দী ও দায়িত্বরত কারারক্ষীরা। এছাড়া নিরাপত্তা দেয়াল নিচু থাকায় অরক্ষিত কারাগারটি। সবচেয়ে বেশি হলো আমাদের গাইডওয়ালটা, এটা 1968 সালে তৈরি হয়েছে। তখনকার ডিজাইন খুব দুর্বল ছিল, হাইট খুব কম, যে কোনো সময় যে কোনো বন্দী এখান থেকে পালাই যেতে পারে। অতএব এই ওয়ালটা আমাদের খুবই জরুরি। নতুন করে কারাগার নির্মাণের জন্য প্রচেষ্টা চলছে বলে জানান জেলা প্রশাসক। এটা আজ থেকে প্রায় 50 বছরেরও বেশি সময় আগে নির্মিত হয়েছে। তো এমনিতে আমাদের এই কারাগার সম্প্রসারণের প্রক্রিয়া হিসেবে আমরা অতিরিক্ত জায়গা বরাদ্দের বিষয়টা নিয়ে কাজ করছি। পাশাপাশি যে সমস্ত ঝুঁকিপূর্ণ ভবনগুলো আছে এগুলো আসলে কোথাও সংস্কার করার প্রয়োজন, কোথাও ভেঙে নতুন করে করার প্রয়োজন। বরগুনা জেলা কারাগারের ধারণ ক্ষমতা 200 জনের হলেও বর্তমানে এখানে 300 কারাবন্দী রয়েছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। বন্ধু ডি মারিয়াকে শিরোপা উপহার দিতে চান লিওনেল মেসি। কলম্বিয়াকে সমীহ করছেন আর্জেন্টাইন অধিনায়ক। নওগাঁয় দিন দিন বাড়ছে রঙিন মাছের বাণিজ্যিক চাষ। এর মধ্য দিয়ে কমছে শিক্ষিত বেকারের সংখ্যা। তবে মাছ পরিবহনে বিশেষ কোনো ব্যবস্থা না থাকায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে খামারিদের। সম্ভাবনাময় এ মাছ চাষে সরকারের সুদৃষ্টি চেয়েছেন তারা। নওগাঁ থেকে কাজী কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাসা, রেস্টুরেন্ট কিংবা অফিসের অ্যাকুরিয়ামে শোভা পায় হরেক রকমের রঙিন মাছ। বর্তমানে শৌখিন মানুষের শখের বড় অংশ জুড়ে রয়েছে এটি। দিন দিন রঙিন মাছের চাহিদা বৃদ্ধি পাওয়ায় নওগাঁয় এর বাণিজ্যিক চাষও বাড়ছে। জেলা সদর, আত্রাই ও বদলগাছি উপজেলায় সাধারণ মাছের সঙ্গে পুকুরে চাষ হচ্ছে বাহারি মাছ। স্থানীয় উন্নয়ন সংস্থা মৌসুমীর সহযোগিতায় জেলার বদলগাছি উপজেলার কামারবাড়ি গ্রামের আবু রায়হান সিদ্দিক তার 5টি পুকুরে রঙিন মাছ চাষ করছেন। সিল্কি, কৈকার্প ও কমেট মাছের রেণু সফলভাবে উৎপাদন করছেন তিনি। পরে অন্য পুকুরে ছেড়ে মাছ বড় করছেন রায়হান। বর্তমানে তার পুকুরে বাহারি কৈকার্প, কমেট, বাটারফ্লাই, অরেন্টা ফিশ, মলি ও গাপ্পি মাছ চাষ হচ্ছে। বাজারে ভালো দাম পাওয়ায় রায়হানকে দেখে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন রঙিন মাছ চাষে। মাছ চাষকে কেন্দ্র করে যারা উন্নতি করতে চায় তারা একসময় এই রঙিন মাছ চাষ করাকে কেন্দ্র করে তারা অনেক ডেভেলপ করতে পারবে। আমি নিজেও পুকুরে চাষ করেছি, করার পরে একটা মাছ নিয়ে যায় 1000-1200 টাকা বেচেছি। 1 বছর যাবৎ রঙিন মাছ চাষ করে বেশ লাভ পাচ্ছেন বলে জানান খামারি রায়হান। সাধারণ মাছের থেকে লাভ তো অবশ্যই হবে, কারণ ঘটনা হচ্ছে যে এই মাছগুলো পিস ভাবে বিক্রি, আর আমরা তো এগুলা বিক্রি করি মন ভাবে। আগ্রহী চাষিদের বাহারি মাছ দিয়ে সহযোগিতার কথা জানিয়েছে মৎস্য বিভাগ। বর্তমানে আমরা চাই এটা প্রত্যেকটা চাষি চাষ করুক, এর থেকে অনেক প্রফিট হয় এবং বর্তমান বাজারে এবং আন্তর্জাতিক বাজারও এর কদর এখন বর্তমানে অনেক। যারা শিক্ষিত বেকার যুবক তারা কিন্তু এই খাতে এগিয়ে এসেছে। আমাদের মৎস্য অধিদপ্তরের মাধ্যমে নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে এই অ্যাকোয়ারিয়াম মাছের উপরে নতুন প্রদর্শনী স্থাপন বা পরামর্শ প্রদানের জন্য বা প্রশিক্ষণের জন্য আমাদের ব্যবস্থা রাখা হবে। রঙিন মাছ চাষ আরো ছড়িয়ে দেওয়ার কথাও জানান কর্মকর্তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি।